ডক্টর ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য দুঃখজনক বললেন তার আইনজীবী। ইসরায়েলিদের হাত থেকে পুরস্কার নেয়া হত্যাযজ্ঞ সমর্থনের শামিল, দাবি হাসান মাহমুদের। বিএনপি নেতাকর্মীরা দেশি শাড়ি লুঙ্গি পরবে বললেন রিজভী। গণতান্ত্রিক দলের পক্ষে যতটা সম্ভব তার চেয়ে বেশি সংগ্রাম করেছে দল, মন্তব্য ফখরুলের। বিশেষায়িত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নির্মাণ নিয়ে একনেকে প্রশ্ন প্রধানমন্ত্রীর। স্বাস্থ্যমন্ত্রীর আহ্বানে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শিক্ষামন্ত্রীর পর এবার ডক্টর মোহাম্মদ ইউনূস ইউনেস্কোর ট্রি অব পিস পুরস্কার নিয়ে মিথ্যাচারের অভিযোগ তুললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এমনটাই জানান মন্ত্রী। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যকে দুঃখজনক আখ্যা দিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। দুপুরে হাইকোর্টে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। দর্শক দুঃখিত, পরবর্তীতে রিপোর্টটি আমরা আবার জানানোর চেষ্টা করব। খালেদা জিয়া সহ বিএনপির ৮০% নেতাকর্মী সরকারের দমন পীড়নের শিকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ফ্যাসিবাদী সরকার দমন নির্যাতনকে ব্যবহার করে বিভিন্ন কৌশলে নির্বাচনী ব্যবস্থাকে হাতিয়ার করেছে। জাতি নিশ্চিহ্ন হবার উপক্রম মন্তব্য করে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। গুলশানে এক অনুষ্ঠানে দলটির আরেক নেতা রিজভী আহমেদ বলেন, ভারতীয় পণ্য বর্জনের সামাজিক আন্দোলনের প্রতি সংহতি জানানো ন্যায়সঙ্গত। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিহত, গুম, পঙ্গুত্বের শিকারের নেতাকর্মীর পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে বিএনপির নবগঠিত প্ল্যাটফর্ম আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, বাংলাদেশের স্বার্থ বিপন্ন করে যারা, সে দেশের পণ্য বয়কট করা স্বাভাবিক। শাড়িগুলো পড়তে পারে না, ইন্ডিয়া থেকে আনা শাড়ি। আমাদের বিএনপির নেতারা খুব ইন্ডিয়া থেকে শাড়ি তেমন কেনে না। শেখ হাসিনা, আপনি দেশ নিয়ে, দেশের স্বার্থ নিয়ে আপনি তামাশা করেন। আমাদের যে ফসল সেটা আমরা আরো বেশি করে উৎপাদন করব। আমাদের মিল কারখানায় যে শাড়ি, সেই শাড়ি আমাদের মেয়েরা পরবে, যে সেই লুঙ্গি আমাদের ছেলেরা পরবে। বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, জিয়া পরিবারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, ইনশাআল্লাহ আমরা মোকাবেলা করব। বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় থাকতে সরকার সারা দেশেই ভয় আর ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করেছে। এটা না করে তার দিকে থাকতে পারবে না। প্রথম শিকার হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এখনো বন্দী অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। গত রাতেও তার এত অসুস্থ হয়ে পড়েছিলেন যে চিকিৎসকরা সবাই ভেবেছিল আর বোধহয় সময় পাওয়া যাবে না। মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক দলের পক্ষে যতটুকু সম্ভব তার তুলনায় বেশি সংগ্রাম করেছে বিএনপি। একটা গণতান্ত্রিক দলের পক্ষে যতটুকু সম্ভব নয় তার চেয়েও বেশি আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। সুতরাং আমাদের এখন যেটা প্রয়োজন হবে হচ্ছে জনগণের মধ্যে আমাদের একটা ঐক্য সৃষ্টি করা, ইউনিটি অফ অল দ্য ফোর্সেস, এবং রুখে দাঁড়িয়ে প্রতিরোধ সৃষ্টি করে এর থেকে মুক্তি পাওয়ার পথটা একটাই, যে তাকে পরাজিত করতে হবে। ক্ষমতাসীন সরকারের পতন ঘটিয়ে নিপীড়নের বিচার করার হুঁশিয়ারি দেন নেতারা। বলেন, শুভ দিন আসবেই। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মন, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
দর্শক, আগেই জানাচ্ছিলাম শিক্ষামন্ত্রীর পর এবার ডক্টর মোহাম্মদ ইউনূস ইউনেস্কোর ট্রি অব পিস পুরস্কার নিয়ে মিথ্যাচারের অভিযোগ তুললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এমনটাই জানান মন্ত্রী। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যকে দুঃখজনক আখ্যা দিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল আল মামুন। দুপুরে সমসাময়িক বিষয়ে মন্ত্রণালয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রশ্ন আসে ডক্টর ইউনূসের ইউনেস্কোর ট্রি অব পিস পুরস্কার নিয়ে। জবাবে পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ তোলেন পুরস্কার নিয়ে ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে। বলেন, গাজায় নারী শিশু হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের পরও ডক্টর ইউনূস কোনো প্রতিবাদ জানাননি। উল্টো ইসরায়েলের এক ভাস্করের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন, যা গাজায় হত্যাযজ্ঞকে সমর্থনের শামিল। এই সম্মেলনে ইউনেস্কো সামহাউ ওয়াজ রিলেটেড, বাট কোনোভাবেই এই পুরস্কার ইউনেস্কোর পক্ষ থেকে তো নয়, একজন ব্যক্তির পক্ষ থেকে সেখানে দেওয়া হয়েছে, যেটিকে ইউনেস্কোর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে বলে প্রচার করা হয়েছে। একটি মিথ্যা অপপ্রচার করা হয়েছে। গাজায় নারী ও শিশুদের যে নির্বিচারে হত্যা করা হচ্ছে, মানবাধিকার ভুলুণ্ঠিত করা হচ্ছে, সেখানে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে, সেটিকেই প্রকারান্তরে সমর্থন দেওয়া নয় যে একজন ইসরায়েলি ভাস্করের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে এই সময়ে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ইউনেস্কোর পুরস্কার প্রাপ্তি নিয়ে প্রেস রিলিজ ভুল হতে পারে, তা নিয়ে ডক্টর ইউনূসকে প্রতারক আখ্যা দিয়ে করা শিক্ষামন্ত্রীর মন্তব্য দুঃখজনক বলেছেন নোবেলজয়ীর আইনজীবী। বলেন, ডক্টর ইউনূস বিশ্বের যেখানে যে অনুষ্ঠানে যান সেখানেই তাকে পুরস্কৃত করা হয়। এটা নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য জাতির জন্য লজ্জাস্কর। সেই অনুষ্ঠানে তিনি যখনই যান, সমস্ত বিদেশের যারা আমন্ত্রিত অতিথি থাকেন তারা সবাই ডক্টর ইউনূসকে একটা না একটা পুরস্কার দিতে এগিয়ে আসেন তাকে। সেইখানে ইসরায়েলের একজন ভাস্কর্য ব্যক্তি তিনি এসে পুরস্কার দিয়েছেন। এইটা হয়তোবা বলা হয়েছে যেহেতু ইউনেস্কোর সেটা হয়তো একটা ভুলভ্রান্তি থাকতে পারে। বুধবার ডক্টর মোহাম্মদ ইউনূস ইউনেস্কোর ট্রি অব পিস পুরস্কার পেয়েছেন বলে যে তথ্য প্রচারিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশে ইউনেস্কো জাতীয় কমিশনের চেয়ারপারসন মহিবুল হাসান চৌধুরী। আহমেদ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে বাংলাদেশি জন্মসনদ ইস্যুতে তদন্ত শেষে রিপোর্ট চূড়ান্ত করেছেন পাবনার জেলা প্রশাসক। সুজানগর উপজেলার আহমদপুর ইউনিয়নের কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ সহ আরও ৩ জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। পাবনা থেকে কলিট তালুকদারের পাঠানো ছবি সহ বিস্তারিত জানাচ্ছেন আকলাকুস সাফা। ২১ মার্চ যমুনা টেলিভিশনে প্রচারিত অনুসন্ধানী রিপোর্টে দেখানো হয় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে নিবন্ধন করা হয়েছে বাংলাদেশি জন্মসনদ। পাবনার সুজানগর উপজেলার আহমদপুর ইউনিয়নের কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ সেই কাজ করেন। মাত্র ৬ মিনিটের ব্যবধানে তৈরি করেন ভুয়া জন্মসনদ। যমুনায় খবর প্রচারের পর দেশের বিভিন্ন গণমাধ্যম এর ফলো আপ করে। এ বিষয়ে স্থানীয় থানায় নিলয় সহ ৪ জনের বিরুদ্ধে হয় মামলা। ঘটনার পর থেকেই পলাতক নিলয় পারভেজ। পাবনার জেলা প্রশাসককে ঘটনার তদন্ত ভার দেন রেজিস্ট্রার জেনারেল। তদন্ত করেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালকও। তদন্ত শেষে জেলা প্রশাসক জানান দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত রিপোর্টে যাদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয় বা যাদের লায়াবিলিটি থাকবে এই কর্মকাণ্ডের জন্য অবশ্যই আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে আমরা সে ব্যবস্থায় যাব। পুলিশ সুপার জানান অব্যাহত চক্রটিকে ধরার চেষ্টা। মামলা তদন্তে আমরা কিন্তু এই পার্টটাকে গুরুত্ব দিয়ে দেখবো যে এর লিঙ্কটা কোথায়, কে করিয়েছে, কিভাবে করিয়েছে, কার মাধ্যমে হয়েছে, আরো কতগুলো করিয়েছে। এই পার্টগুলো কিন্তু আমাদের উন্মোচিত হওয়া প্রয়োজন। এবং আমি সাধুবাদ দিই যমুনা টিভিকে যে এত সুন্দর একটা প্রতিবেদন, যেটির মাধ্যমে আমি মনে করি যে আমাদের যে আত্মজিজ্ঞাসা যে আসলে আমাদের বোধহয় আরো অনেক কিছু করণীয় আছে। যমুনা টেলিভিশনে খবরটি প্রচারের পর হতবাক পাবনার সচেতন নাগরিকেরা। কানাডার প্রধানমন্ত্রীর নামেও জন্ম নিবন্ধন হয়, এটা কিন্তু প্রমাণ হয়েছে। কাজেই এই ক্ষেত্রে কতটা দুর্নীতি, কতটা গাফিলতি রয়েছে সেটি তারা চোখে হাতে কলমে বুঝিয়ে দিয়েছে। সেই ঘটনার পর থেকেই স্থগিত ওই ইউনিয়নের জন্ম নিবন্ধন সার্ভার। সাধারণ মানুষের দাবি দোষীদের বিচার হোক, ভোগান্তি কমুক সাধারণের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ৮ বিভাগে বিশেষায়িত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নির্মাণের কাজ প্রায় অর্ধেক শেষ। নতুন করে বেড়েছে বরাদ্দ। কিন্তু এসব হাসপাতালে বেড ও ভবন বিন্যাস নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্দেশ ঢেলে সাজাতে হবে সব। পাশাপাশি সব মন্ত্রণালয় ও বিভাগকে উন্নয়নশীল দেশ হওয়ার চ্যালেঞ্জ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। দেশের ৮ বিভাগে বিশেষায়িত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত হয় ২০১৯ সালে। বাজেট ধরা হয় ২৩৮৮ কোটি টাকা। লক্ষ্য এসব চিকিৎসায় বিদেশ নির্ভরতা কমানো, পাশাপাশি ৩ রোগের চিকিৎসা বিশ্বমানে নিয়ে যাওয়া। এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৪০ ভাগ, খরচ হয়েছে ৩১৫ কোটি টাকা। মঙ্গলবার এই প্রকল্পের প্রথম সংশোধন অনুমোদন দেয় একনেক। ফলে প্রকল্পের খরচ বাড়ছে প্রায় ১,০০০ কোটি টাকা। কিন্তু তার আগে হাসপাতাল ভবনের ফ্লোর বিন্যাস ও অন্যান্য দিক নিয়ে পর্যবেক্ষণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মতে হৃদরোগীদের জরুরি চিকিৎসা দিতে হলে হাসপাতালে তাদের সেবার জায়গাও নিচতলায় হতে হবে। ক্যান্সারের শয্যার সংখ্যা অন্যান্য রোগের চেয়ে বেশি, এরকম বিষয়ে কথা হচ্ছে। এর মধ্যে আবার একটা কথা আসে যে হার্টের রোগী, তাকে স্থান দেওয়া হয়েছে ৩ তলা, ৪ তলায় না ৫ তলায়। তো সেটা একজন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে এই ৫ তলা একটা রোগী নিয়ে যাওয়ার আগে তো হার্টের অ্যাটাক তো জরুরি ব্যাপার, হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাকে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সামনে করতে, ৫ তলায় নিয়ে যেতে তো সময় লাগে। ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ। তবে এলডিসি তালিকা থেকে বের হলে আগামীর চ্যালেঞ্জ কি, সম্ভাবনাই বা কোথায়, সেসব নিয়ে তৎপর হবার অনুশাসন দেন প্রধানমন্ত্রী। প্রাইম মিনিস্টার অফিসে যে প্রিন্সিপাল সেক্রেটারির নেতৃত্বে যে টাস্ক ফোর্স আছে সেখানেই চলে যাবে সব সিদ্ধান্ত, সব সেখান থেকে সিদ্ধান্ত আসবে। সো কোঅর্ডিনেশনের কোনো সমস্যা নেই আমাদের দিক থেকে, কোঅর্ডিনেশনের সমস্যা নেই। এবং যেটি আমাদের সদস্য মহোদয় বললেন যে এটি একক কোনো মিনিস্ট্রির কাজ না, এটা অনেকগুলি ক্রস কাটিং ইস্যু আছে। একনেক সভায় ৮,৪২৫ কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়, শুধু মেয়াদ বাড়ানো হয় একটির। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে সব ডাক্তাররা কাজে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দুপুরে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেনের সাথে বৈঠক করেন আন্দোলনরত প্রতিনিধি দল। বৈঠক শেষে মন্ত্রী জানান, ট্রেনি ডাক্তারদের এই দাবি যৌক্তিক, তারা যেভাবে সেবা দেন তা অতুলনীয়। এরাই একটি হাসপাতালের সুনাম নিয়ে আসে। বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও জানান মন্ত্রী। এর আগে দুপুরে বেতন ভাতা বৃদ্ধি, বকেয়া ভাতা পরিশোধ, চিকিৎসক সুরক্ষা আইন পাস সহ 4 দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন ট্রেনি চিকিৎসকরা। সকাল 11টা থেকে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডক্টরস অ্যাসোসিয়েশনের ব্যানারে কর্মসূচিতে অংশ নেন কয়েকশো চিকিৎসক। বড় বড় প্রফেসর সাহেবরা কিন্তু যান 1 ঘন্টা 2 ঘন্টা রাউন্ড দিয়ে চলে আসেন, কিন্তু হাসপাতাল থেকে বাঁচিয়ে রাখার জন্য ইন্টার্নি এই মেডিকেল অফিসার এরাই কিন্তু সবচেয়ে প্রথম। তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সদয়ভাবে আমার কথাগুলো শুনছেন এবং উনি আমাকে বলছেন যে না ঠিক আছে, ওদের যাবি, তুমি যা বলে গেলে আমি এগুলো অবশ্যই দেখব। আমরা আশ্বস্ত হয়েছি যে আমরা আমাদের বেতন ভাতা বৃদ্ধি হিসাবে যে পাওয়া দরকার সেটা আমরা পাবো। সেই আশ্বস্ততার ভিত্তিতে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাচ্ছি। শিক্ষা, সেবা ও গবেষণায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করে তুলতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নবনিযুক্ত উপাচার্য দীন মোহাম্মদ নুরুল হক। সকালে বিশ্ববিদ্যালয়ের 12তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি জানান, আধুনিক মানের চিকিৎসা সেবার কেন্দ্র হিসেবে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলাই মূল লক্ষ্য তার। পাশাপাশি গবেষণার বিষয়ে বেশি জোর দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতাল দ্রুত পূর্ণাঙ্গ রূপে চালু করা হবে বলে জানান তিনি। সবশেষে সামনের 4 বছরের দৃশ্যমান অগ্রগতির জন্য বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক থেকে শুরু করে সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারীর সহযোগিতার আহ্বানও জানান নবনিযুক্ত এই উপাচার্য। আমাকে 4 বছরের সময় দেওয়া হয়েছে। এই 4 বছরের মধ্যে আমি একটা ভিজিবল একটা পরিবর্তন আনতে চাই। আমরা কমিটেড, এনি হাউ আমরা স্বাস্থ্য সেক্টরের পরিবর্তন করে এটাকে স্মার্ট ইউনিভার্সাল হেলথ কেয়ার করার জন্য আমরা সচেষ্ট হব। ঘণ্টা 2 পরই ইফতার, অনেকেই বাহারি খাবার কিনতে ভিড় করছেন বাজারে। আরও জানাতে রাজধানীর মালিবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, ইফতার বাজারের চিত্র কেমন দেখছেন সেখানে, এবং কোন খাবারটি রয়েছে ক্রেতাদের পছন্দের শীর্ষে?
ইফতারের তো আরো প্রায় 2 ঘন্টার সময় বাকি আছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যারা দোকানে রয়েছেন, যারা ইফতার সাজিয়ে বসেন, তারা ইতিমধ্যে ইফতারের পসরা সাজিয়ে বসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা ইতিমধ্যে যে মুখরোচক খাবারগুলো, বিশেষ করে রোজা থেকে যারা ইফতার করেন তারা বেশিরভাগই একটু গরম মুখরোচক খাবার পছন্দ করেন। ঠিক তারা তাদের কথা বিবেচনা করেই কিন্তু গরম গরম সিঙ্গারা, পেঁয়াজু, বেগুনি, আলু, ডিমের চপ, এই ধরনের জিএপি থেকে যে ধরনের আইটেম আছে সেগুলো আসলে ইতিমধ্যে তারা কিন্তু তাদের পসরা সাজিয়ে বসেছে, তারা তৈরি করছে এবং পাশেই সেটি তারা পরিবেশন করছেন এবং রেখেছেন যারা ক্রেতা আসবেন। এখন পর্যন্ত আসলে ক্রেতাদের ওই রকম উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু এখনো 2 ঘন্টার সময় বাকি আছে। তো ধারণা করা হচ্ছে যারা আশপাশে যাদের বাসা, যারা ইফতার কিনতে আসেন, তারা একটু ইফতারের একদম আগে মুহূর্তে তারা গরম গরম যে ইফতারটা পেঁয়াজু বেগুনি সেগুলো আসলে তারা নিতে আসেন এবং নিয়ে যান। তো আমরা দোকানিদের দেখতে পাচ্ছি তারা কিন্তু বেশ সবকিছু আয়োজন করে বসেছে। ইতিমধ্যে হালিম সহ যে ধরনের মুখরোচক খাবার আছে, বিশেষ করে হালিম কিন্তু যারা ইফতার কিনে নিয়ে যান তাদের কিন্তু প্রথম পছন্দই থাকে হালিম, সেগুলো আসলে বিক্রেতারা সাজিয়ে বসেছে। তো এখন পর্যন্ত ওই অর্থে জমজমাট কেনাবেচা শুরু হয়নি, আরেকটি কিছুক্ষণ পরেই হয়তো জমজমাট হয়ে উঠবে ইফতার বাজার। আশিক, আপনাকে অনেক ধন্যবাদ। মস্কোর কনসার্ট হলে হামলার 1 সপ্তাহ না যেতেই সামরিক শক্তিমত্তা যাচাই করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রাজধানী মস্কোর কাছাকাছি টিভের অঞ্চলে সেনাঘাঁটি পরিদর্শন করেন তিনি। পর্যবেক্ষণ করেন হেলিকপ্টার, মিসাইল সহ অন্যান্য সামরিক সরঞ্জাম। X-39 মিসাইল, নতুন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঘুরে দেখেন প্রেসিডেন্ট। আলোচনা করেন সেনাদের সাথে। মূলত যুদ্ধ ও বিমান পরিচালনার প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহার করা হয় টিভের অঞ্চলের ঘাঁটিটি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জর্ডানে অব্যাহত বিক্ষোভ, সহিংসতা। বুধবার রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসের সামনে জড়ো হন হাজারো মানুষ। ইসরায়েলের বিরুদ্ধে স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। বিক্ষোভকারীদের হাতে দেখা যায় নানা প্ল্যাকার্ড আর ফিলিস্তিনের পতাকা। এ সময় গাজার হাসপাতালগুলোয় হামলার তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা। ইসরায়েলের সাথে জর্ডানের শান্তি চুক্তি বাতিলের দাবিও ওঠে। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই টানা বিক্ষোভ চলছে জর্ডানে। পুলিশের সাথে দফায় দফায় ঘটেছে সহিংসতা। সোমবার একদিনেই আটক করা হয় 200 বিক্ষোভকারীকে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।